আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি মানুষের জীবনকে দীর্ঘায়িত করেছে, কিন্তু একই সঙ্গে তৈরি করেছে এক গভীর নৈতিক ও আইনি প্রশ্ন। যখন কোনো মুমূর্ষু রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তখন যন্ত্রের মাধ্যমে তার জৈবিক অস্তিত্বকে দীর্ঘায়িত করা হয়। আর তখনই প্রশ্ন ওঠে, মানুষের কি মর্যাদার সঙ্গে পৃথিবী থেকে বিদায় নেওয়ার অধিকার নেই? 2026 সালের 11ই মার্চ ভারতের সুপ্রিম কোর্ট গাজিয়াবাদের 32 বছর বয়সী যুবক হরিশ রানার ক্ষেত্রে পরোক্ষ স্বেচ্ছামৃত্যু বা প্যাসিভ ইউথানেশিয়ার যে ঐতিহাসিক অনুমতি প্রদান করেছে, তা মূলত দেশের বিচার বিভাগীয় ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করল। 12 বছরেরও বেশি সময় ধরে অচেতন অবস্থা বা পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেটে থাকা রানার কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থা সরিয়ে নেওয়ার এই নির্দেশটি মূলত 2018 সালের কমন কজ মামলার রায় এবং 2023 সালের তার সংশোধিত নির্দেশিকার উপর ভিত্তি করেই প্রদান করা হয়েছে। রোমাঞ্চ ওয়ার্ল্ড টিমের আজকের এই অনুসন্ধানে হরিশ রানার করুণ জীবন কাহিনী থেকে শুরু করে ভারতের আইনি বিবর্তন, আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তিগুলি বিস্তারিতভাবে আলোকপাত করা হয়েছে। এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওর আগামী পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাইব, কেমন লাগছে আমাদের উপস্থাপন, আর কোন বিষয় আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন সেটিও জানাবেন। আসছি হরিশ রানার প্রসঙ্গে। নীরবতার শেষ প্রার্থনা, হরিশ রানা ও মর্যাদার অধিকার। আমাদের জীবন ও মৃত্যুর মাঝের ব্যবধানটি একটি অত্যন্ত সরু রেখার মতো, কিন্তু সেই রেখাটি যখন দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে থমকে যায়, তখন তাতে জীবন হয়তো থাকে, কিন্তু জীবনী শক্তি হারিয়ে যায়, হয়ে ওঠে এক যন্ত্রণাদায়ক দীর্ঘ প্রতীক্ষা। গাজিয়াবাদের হরিশ রানার কাহিনী অনেকটা সেই রকম। একসময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন, আজ ভারতের আইনি ইতিহাসের এক মোড় ঘোরানো অধ্যায়ের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন তিনি। আপনাদের জানাবো কিভাবে এমন করুণ পরিণতির দিকে এগিয়ে গেল হরিশ রানার জীবন। 2013 সালের 20শে আগস্ট, রাখি পূর্ণিমার সে অভিশপ্ত বিকেল উৎসবের আনন্দকে এক মুহূর্তে ছিন্নভিন্ন করে দেয়। চণ্ডীগড়ের সেক্টর 15-এর পেইং গেস্ট আবাসনের 4র্থ তলার বারান্দা থেকে অসাবধানবশত নিচে পড়ে যান বছর 20-র ওই যুবক। মাথায় গুরুতর আঘাত লাগে তার, শরীর পুরোপুরি অসাড় হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছিলেন হরিশ 100% প্রতিবন্ধকতা ও কোয়াড্রিপ্লেজিয়ার শিকার। এরপরেই শুরু হয় এক দীর্ঘ লড়াই। হরিশের বাবা অশোক রানা জানিয়েছেন, প্রতিটি সকাল আমরা এক অলৌকিক ঘটনার অপেক্ষায় জেগে উঠতাম। আমরা ছেলের চোখের দিকে তাকাই, কিন্তু সেখানে কোনো সাড়া পাওয়া যেত না। ও আমাদের কথা শুনতে পায় না, আমাদের দেখতে পায় না। গত 13 বছর ধরে আমরা ওকে নিঃশব্দে ডুবে যেতে দেখছি। আর্থিক দিক থেকে তো বটেই, মানসিকভাবেও নিঃস্ব হয়ে গেছে হরিশের পরিবার। হরিশের বাবা অশোক রানা, মা নির্মলা রানা তাদের সমস্ত সঞ্চয় দিল্লির বাড়ি বিক্রি করে দিয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য। প্রতি মাসে প্রায় 30,000 টাকা খরচ হয় শুধুমাত্র তার নলের মাধ্যমে খাবার এবং প্রাথমিক ওষুধপত্রের জন্য। শেষ পর্যন্ত হরিশ রানার হতাশায় ডুবে যাওয়া পরিবার আদালতের দ্বারস্থ হয়। 2024 সালে দিল্লি হাইকোর্ট তাদের আবেদন নাকচ করলেও সুপ্রিম কোর্ট এই মামলার গভীরতা বুঝতে চেষ্টা করে। বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ হরিশের মা বাবাকে ব্যক্তিগতভাবে ডেকে তাদের আর্জি শোনেন। বিচারপতি জে.বি. পারদিওয়ালা উল্লেখ করলেন শেক্সপিয়ারের সেই বিখ্যাত উক্তি, টু বি অর নট টু বি, যা বিচার বিভাগীয় ভাবনার সামনে বড় হয়ে দাঁড়িয়েছে। একজন চিকিৎসকের কর্তব্য জীবন বাঁচানো, কিন্তু যখন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, তখন সেই জীবনকে কৃত্রিমভাবে টেনে নিয়ে যাওয়া যন্ত্রণার নামান্তর। আদালত দিল্লির এইমসকে নির্দেশ দিল হরিশকে প্যালিয়েটিভ কেয়ারে ভর্তি করার জন্য। এবার সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তার জীবনদায়ী ব্যবস্থা অর্থাৎ ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন সরিয়ে নেওয়া হবে, যাতে সেই যুবকের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। মা নির্মলা রানা অশ্রু সজল নয়নে বললেন, এটি আত্মসমর্পণ নয়, এটি আমার ছেলের প্রতি আমার শেষ ভালোবাসা।
আমি চাই ও শান্তিতে বিদায় নিক। আপনারা কি জানেন কি এই স্বেচ্ছামৃত্যু? স্বেচ্ছামৃত্যু বা ইউথানেশিয়া শব্দটির ব্যুৎপত্তি গ্রিক শব্দ ইউ অর্থাৎ ভালো এবং থানাটোস অর্থাৎ মৃত্যুর থেকে। এর সম্পূর্ণ অর্থ শান্তি ও সসম্মানের মৃত্যু। চিকিৎসা বিজ্ঞানে এর দুটি ভাগের কথা রয়েছে। সক্রিয় স্বেচ্ছামৃত্যু অর্থাৎ বিষাক্ত ইনজেকশনের মতো কোনো প্রাণঘাতী পদার্থ সরাসরি শরীরে প্রয়োগ করে তার মৃত্যু নিশ্চিত করা। এটি মূলত চিকিৎসকের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ঘটে। ভারতে এই পদ্ধতিটি এখনো আইনত দণ্ডনীয় অপরাধ এবং একে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী হত্যার সমতুল্য ধরা হয়। দ্বিতীয়টি হল পরোক্ষ স্বেচ্ছামৃত্যু। এক্ষেত্রে রোগীর জীবন রক্ষাকারী প্রয়োজনীয় চিকিৎসা বা কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থা অর্থাৎ লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। তাতে তার স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া থেমে যায় এবং প্রাকৃতিক নিয়মে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হরিশ রানার ক্ষেত্রে আদালত এই পদ্ধতিরই অনুমতি দিয়েছে। অ্যাডভান্স মেডিকেল ডাইরেক্টিভের ভাষায় একে লিভিং উইল বলা হয়। কোনো সুস্থ ব্যক্তি যদি আগে থেকেই লিখে যান যে ভবিষ্যতে তিনি যদি এমন কোনো অবস্থায় পৌঁছন যেখানে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তখন তাকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা যেন না হয়। 2018 সালে সুপ্রিম কোর্ট সেই নির্দেশিকাকে আইনি স্বীকৃতি দিয়েছে। ভারতের স্বেচ্ছামৃত্যুর আইনি যাত্রাপথে হরিশ রানার রায় এক ঐতিহাসিক বিবর্তন বলা যেতে পারে। এখানে স্বেচ্ছামৃত্যু নিয়ে বিতর্ক কয়েক দশকের পুরনো। 1996 সালে জ্ঞানকৌর বনাম পাঞ্জাব রাজ্য মামলা থেকে শুরু করে হরিশ রানা পর্যন্ত এই বিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2011 সালে অরুণা শানবাগ মামলা ছিল বিবর্তনের প্রথম পদক্ষেপ। মুম্বাইয়ের এক হাসপাতালের নার্স অরুণা শানবাগ 1973 সালে পাশবিক যৌন নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ 42 বছর অচেতন অবস্থায় ছিলেন। 2011 সালে সুপ্রিম কোর্ট সেই মামলার প্রেক্ষিতে প্রথমবার ভারতে পরোক্ষ স্বেচ্ছামৃত্যুর বৈধতা স্বীকার করে। আদালত জানিয়েছিল নির্দিষ্ট কিছু বিরল ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিয়ে জীবনদায়ী ব্যবস্থা সরিয়ে নেওয়া যেতে পারে। যদিও অরুণার ক্ষেত্রে হাসপাতাল কর্মীদের আপত্তির কারণে তখন তা প্রয়োগ করা হয়নি। 2018 সালে 5 বিচারপতির এক সাংবিধানিক বেঞ্চ রায় দেয়, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বর্ণিত জীবনের অধিকারের অবিচ্ছেদ্য অংশ হল মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার। সেই রায়ের মাধ্যমেই পরোক্ষ স্বেচ্ছামৃত্যু এবং লিভিং উইল ভারতে স্থায়ী আইনি রূপ পায়। 2018 সালের নির্দেশিকাগুলি অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় কোনো পরিবারই এর সুবিধা নিতে পারছিল না। 2023 সালের 24শে জানুয়ারি সুপ্রিম কোর্ট তাই এই প্রক্রিয়াকে আরও বাস্তবমুখী ও সহজ করে তোলে। 2026 সালে হরিশ রানার মামলাটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি 2018 সালের রায়ের পর সুপ্রিম কোর্ট অনুমোদিত প্রথম সরাসরি প্রয়োগের ঘটনা। সুপ্রিম কোর্ট দিল্লির এইমসের যে প্রাইমারি ও সেকেন্ডারি মেডিকেল বোর্ড গঠন করেছিল হরিশের অবস্থা পরীক্ষার জন্য, তাদের রিপোর্টে জানানো হয় হরিশ পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেটে রয়েছেন এবং তার সুস্থ হওয়ার সম্ভাবনা নগণ্য। তিনি দীর্ঘকাল ধরে ট্র্যাকিওস্টমি টিউব এবং গ্যাস্ট্রোস্টমি টিউবের উপর নির্ভরশীল। শরীরে একাধিক গুরুতর বেডসোর এবং ইনফেকশন দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও বেদনাদায়ক করে তুলেছে। আদালত এই রিপোর্টটিকে অত্যন্ত দুঃখজনক ও হরিশের অবস্থাকে শোচনীয় বলে বর্ণনা করেছে। বিচারপতিরা কেবল নথিপত্র দেখেই কিন্তু সিদ্ধান্ত নেননি। তারা হরিশের মা, বাবা এবং ছোট ভাইয়ের সঙ্গেও কথা বলেন। তার বাবা আশঙ্কা প্রকাশ করছিলেন যে তাদের মৃত্যুর পর হরিশের দেখাশোনা করার কেউ থাকবে না। কেবলমাত্র জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে যার অস্তিত্বটুকু বজায় রাখা হচ্ছে, সেই চিকিৎসা বন্ধ করাই মানবিকতা বলে আদালত সিদ্ধান্ত নিল। আদালত স্পষ্ট করে দেয়, এটি রোগীকে পরিত্যাগ করা নয়, বরং তাকে যন্ত্রণামুক্ত করা। প্রধান নির্দেশগুলির মধ্যে ছিল হরিশকে প্যালিয়েটিভ কেয়ার বা উপশমকারী বিভাগে ভর্তি করা, তার জীবনদায়ী ব্যবস্থা ধাপে ধাপে প্রত্যাহার করা, সমস্ত প্রক্রিয়াটি হতে হবে অত্যন্ত সংবেদনশীল এবং যন্ত্রণাহীন, যাতে রোগীর মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। আদালত 2023 সালের নির্দেশিকায় উল্লিখিত 30 দিনের রিকনসিডারেশন পিরিয়ড বা পুনর্বিবেচনার সময়সীমা মকুব করে দিল। বিশ্বের বিভিন্ন দেশে স্বেচ্ছামৃত্যু নিয়ে আইনি অবস্থান কিন্তু ভিন্ন।
অনেক দেশে সক্রিয় এবং পরোক্ষ উভয় পদ্ধতি বৈধ, কোথাও বা শুধুমাত্র পরোক্ষ পদ্ধতি বৈধ। স্বেচ্ছামৃত্যু বা পরোক্ষ স্বেচ্ছামৃত্যুর বিষয়টি কেবল আইনি নয়, এটি গভীরভাবে নৈতিক ও দার্শনিক তর্ক বিতর্কের সঙ্গেও যুক্ত। চিকিৎসা বিজ্ঞানে এই প্রসঙ্গে 4টি প্রধান স্তম্ভের কথা উল্লেখ রয়েছে। প্রথমত, স্বশাসন বা স্বায়ত্তশাসন অর্থাৎ অটোনমি। প্রতিটি প্রাপ্তবয়স্ক ও সচেতন মানুষের অধিকার রয়েছে নিজের জীবন ও শরীরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। দ্বিতীয়ত, হিত সাধন। চিকিৎসকের প্রধান উদ্দেশ্য রোগীর কল্যাণ। যখন কোনো মুমূর্ষু রোগীর সুস্থ হওয়ার কোনো আশা নেই এবং চিকিৎসা কেবল তার যন্ত্রণাকেই দীর্ঘায়িত করছে, তখন সেই যন্ত্রণার অবসান ঘটানোই প্রকৃত কল্যাণ বলে গণ্য হতে পারে। তৃতীয়ত, অনিষ্ট না করা। চিকিৎসকের শপথ হলো রোগীর কোনো ক্ষতি না করা। অনেক ক্ষেত্রে ভেন্টিলেটর বা কৃত্রিমভাবে জীবনকে জোর করে আটকে রাখা রোগীর উপর নির্যাতনের নামান্তর হয়ে যায়। এবং শেষ যুক্তি হলো ন্যায় বিচার বা জাস্টিস। সীমিত চিকিৎসা সরঞ্জাম এবং সম্পদের সঠিক বন্টন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমন অনেক রোগী রয়েছেন যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল, কিন্তু যন্ত্রপাতির অভাবে তারা চিকিৎসা পাচ্ছেন না। অন্যদিকে যার সুস্থ হওয়ার সম্ভাবনা শূন্য, তাকে দীর্ঘদিন আইসিইউতে রাখা এক ধরনের অসাম্য তৈরি করে। সব মিলিয়ে বলা যেতে পারে, হরিশ রানার মামলাটি ভারতের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর এক চরম বাস্তব চিত্র সামনে এনেছে। দীর্ঘস্থায়ী অসুস্থতা যে কেবল রোগীকে তিল তিল করে শেষ করে দেয় তা কিন্তু নয়, তার পুরো পরিবারকেও ধ্বংস করে দেয়। সুপ্রিম কোর্ট 2023 সালে যখন নির্দেশিকা সংশোধন করে, তখন তারা এই আর্থিক বিপর্যয়ের বিষয়টিও বিবেচনায় রেখেছিল, যাতে দীর্ঘসূত্রিতা কমানো যায়। এক উপলব্ধি, মর্যাদা কেবল বেঁচে থাকার মধ্যে নেই, তা বিদায় নেওয়ার মধ্যেও রয়েছে। হরিশ রানা মামলা কেবল একটি আইনি লড়াই ছিল না, এটি ছিল 13 বছরের এক নীরব কান্নার অবসান। আইন অন্ধ নয়, সংবেদনশীলও হতে জানে। জীবনের সংজ্ঞা কেবল হৃদস্পন্দনের অস্তিত্বে সীমাবদ্ধ নয়, বরং তা চেতনা ও মর্যাদার সঙ্গে সম্পৃক্ত। হরিশের পরিবারের ত্যাগ এবং আদালতের মানবিক দৃষ্টিভঙ্গি ভারতের বিচার ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। পরোক্ষ স্বেচ্ছামৃত্যু বা মৃত্যুর অধিকার আসলে জীবনের প্রতি সম্মান প্রদর্শন। সেখানে যন্ত্রণার চেয়ে শান্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে সেই বিখ্যাত স্বগতোক্তি, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সেই কথাই উদ্ধৃত করে আদালত বোঝাতে চেয়েছে, জীবন ঈশ্বর প্রদত্ত হতে পারে, কিন্তু সেই জীবনকে অর্থহীন নরকে পরিণত করার অধিকার কারও নেই। সাধারণ মানুষের লিভিং উইল সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন, যাতে তারা সুস্থ থাকাকালীন নিজেদের শেষ ইচ্ছার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জীবনকে আরও একটু বেশি করে উপভোগ করুন। बाबू मशाई, जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं।